নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। সবাই আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। দুর্গাপুজো তো প্রায় চলেই এলো। এইরকম পুজোর সময় একটা ঘটনা আজ বড় মনে পড়ছে। আজ সেই ঘটনাই শোনাবো। হ্যাঁ, ঘটনা। কিশোরী আর বিভূতি তো ঘটনাকে গল্প বলে, কিন্তু আমি তো জানি এই সব সত্যি। তোমাদের কি মনে হয় বলো তো, এই সব গল্প নাকি সত্যি? তোমরা তো জানো কিছু শক্তি আমি পেয়েছিলাম, কিন্তু সেই শক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর যখন সেই সীমা অতিক্রম করা হয়, তার যে কি পরিণতি হয় আজ সেই ঘটনাই বলবো। কিন্তু একটু অপেক্ষা করো, আগে কিশোরী আর বিভূতি আসুক, তারপর শুরু করব। একটা সিগারেট না খেলে কি গল্প বলা যায় নাকি? আজ সকাল থেকেই মেঘের বাঁধ ভেঙে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই রকম সময় তারানাথের কথা মনে আসবে না, এটাও হয় নাকি? এই সব ভাবছি, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী এসে হাজির। বেচারা বৃষ্টিতে একেবারে ভিজে গেছে। আমি বললাম, আরে কিশোরী যে, এসো এসো, ভেতরে এসো। ছাতা বন্ধ করে ঘরে এলো কিশোরী। ঢুকতেই কিশোরী বলল, কি হে ভাইয়া, যাবে তো নাকি? আমি বললাম, আর যাওয়া, যা বৃষ্টি শুরু হয়েছে, কিভাবে যাই বলো তো ভায়া? এইসব কথা বলতে বলতে হঠাৎ দেখলাম বৃষ্টিটা একটু ধরে এসেছে। কিশোরী বলল, এই তো ভাইয়া, এই সময় চলে চলো। এই রকম দিনে তারানাথের গল্প ছাড়া জমে নাকি? আমি যতটা তাড়াতাড়ি সম্ভব পাঞ্জাবিটা গলিয়ে একটা ছাতা হাতে নিয়ে দুজনে রওনা দিলাম মটলেনের উদ্দেশ্যে। এখন মাসের শুরু, এই সময়টা আমরা একটু বিলাসিতা করেই থাকি। কিশোরী একটা পাসিং শোর প্যাকেট নিল, আর আমি নিলাম একেবারে গরম গরম তেলে ভাজা। বৃষ্টির দিনে চারির হাতে মাখা তেল জবজবে মুড়ি, গরম তেলে ভাজার সাথে তারানাথের গল্প, একেবারে জমে যাবে ব্যাপারটা। এইসব ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম তারানাথের বাড়িতে। ডাক দিলাম, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আছেন নাকি বাড়িতে? অন্দর থেকে বেরিয়ে এলেন তারানাথ। আমরা যতই ঠাট্টা মজা করি না কেন, কিন্তু এই মানুষটাকে সামনে থেকে দেখলে আপনা হতেই শ্রদ্ধায় মন ভরে ওঠে। তারানাথ বেরিয়ে এসে বললেন, আরে তোমরা এসো এসো, আমি ভাবছিলাম এত দেরি হচ্ছে কেন তোমাদের। আপনি জানতেন আমরা আসব? তারানাথ বললেন, তা আবার জানবো না? কম দিন তো দেখছি না তোমাদের। এই রকম দিনে তোমরা আসবে না, এটাও হয় নাকি? এসো, বসো বসো, চারিকে একটু চা করতে বলি। আমি বললাম, ঠাকুরমশাই এইটা নিয়ে যান, আজ চারির হাতের মুড়ি মাখা খাবো। আচ্ছা আচ্ছা, বসো। এই বলে তারানাথ ভিতরে গেলেন। একটু পরেই বেরিয়ে এসে নিজের জায়গায় বসলেন। পুজো তো প্রায় চলেই এলো। হ্যাঁ, আর কিছুদিনের অপেক্ষা। হ্যাঁ, এখানে পুজো মানে তো পাড়ায় পাড়ায় ওই প্যান্ডেলে পুজো আর বন্ধুদের সাথে খাওয়া দাওয়া। কিন্তু আগে পুজো মানেই ছিল জমিদার বাড়ির বনেদি পুজো। সে এক এলাহি ব্যাপার, বুঝলে? 4-5 দিন ধরে জমজমাট ব্যাপার। এইসব মনে করলে মনে পড়ে যায় এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কিশোরী উৎসুক হয়ে উঠে বলল, কি ঠাকুরমশাই, তাহলে আজ ওই গল্পটাই হয়ে যাক নাকি? গল্প কি হে, একেবারে সত্যি ঘটনা।
এই বলে তারানাথ চুপ করে রইলেন। এই চুপ করে থাকার মানে আমরা জানি। কিশোরী পকেট থেকে পাসিং শোর প্যাকেটটা বার করে রাখল। তারানাথ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ফস করে আগুন ধরিয়ে একটা বড় টান দিয়ে এক মুখ ধুঁয়ো ছেড়ে বললেন, তাহলে সেই ঘটনাই বলি শোনো। এইসব কথার মাঝে চারি এসে চার মুড়ি মাখা দিয়ে গেছে। তারানাথ বললেন, নাও নাও, চা খাও। আমরা চায়ের কাপ তুলে নিলাম। তারানাথ আরও কিছুক্ষণ সিগারেটে টান দিয়ে সেটা গুঁজে দিল ছাইদানি হিসাবে রাখা একটা নারকেলের মালায়, আর বাইরের দিকে তাকিয়ে রইল। এর মানে আমরা জানি তারানাথ নিজের স্মৃতি হাতড়ে গুছিয়ে নিচ্ছেন গল্পখানা। তারানাথ বলতে শুরু করলেন, আমি তখন যুবক, ভবঘুরে জীবন, অসাধারণ সব অভিজ্ঞতা, কত মানুষ, কত উচ্চ সাধকদের সান্নিধ্য পাওয়া, জীবনের এক অসাধারণ রূপ দেখছি। এই রকম ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম বর্ধমানের একটি ছোট্ট গ্রামে। কি সুন্দর সেই গ্রামের পরিবেশ! একদিকে সবুজ ধান ক্ষেত, অন্যদিকে কাশ ফুলের সাজানো বাগান। পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে সমগ্র গ্রাম জুড়ে। এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামে ঢুকেই সামনে একটা চায়ের দোকানে একটা চা দিতে বললাম। চায়ের দোকানে কিছু মধ্যবয়সী মানুষ চা খাচ্ছেন। আমি চায়ের ভাঁড় হাতে নিয়ে চা খাচ্ছি আর গ্রামের সৌন্দর্যের রূপ দর্শন করছি। চা শেষ করে চায়ের দোকানের ছেলেটিকে জিজ্ঞেস করলাম, ওহে, এখানে কোথায় আশ্রয় পাওয়া যাবে বলতে পারো? এমন সময় পাশ থেকে একজন বলে ওঠেন, এই গ্রামে নতুন নাকি? আগে তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না। আমি বললাম, আগে হ্যাঁ, আমার নাম তারানাথ। সবাই আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। আমি ভবঘুরে মানুষ। আজকের দিনটা এই গ্রামে কাটানোর জন্য আশ্রয় খুঁজছি। এই শুনে সেই ব্যক্তি বললেন, আরে ঠাকুর মশাই, প্রণাম নেবেন। আপনার মতো মানুষ আমাদের এই ছোট্ট গ্রামে এইছেন, আমাদের সৌভাগ্য। আপনার কোনো চিন্তা নেই ঠাকুর মশাই। আমাদের জমিদার দেবনাথ রায়চৌধুরী বড় ভালো মানুষ। আপনি এই গ্রামে এইছেন ও আপনার আপ্যায়নের সুযোগ পেলে খুব খুশি হবেন তিনি। আসুন আসুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আমিও মনে মনে ভাবলাম, যাক, ভালোই হলো। ঘুরে ঘুরে আর আশ্রয় খোঁজার প্রয়োজন হবে না। আমি আর সেই ব্যক্তি রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়ি পৌঁছানোর সাথে সাথে সেই ব্যক্তি একজন লেঠেলকে দিয়ে জমিদার দেবনাথ রায়চৌধুরীকে খবর পাঠালেন। কিছু সময়ের মধ্যেই দেবনাথ রায়চৌধুরী নিজে এলেন আমায় স্বাগত জানাতে। আরে আসুন আসুন ঠাকুর মশাই, কি সৌভাগ্য আমার, আপনার মতো মানুষকে অতিথি হিসাবে পেয়েছি। এই, কে আছিস? ঠাকুর মশাইয়ের পা ধোয়ানোর ব্যবস্থা কর, আর গিন্নিমাকে খবর দে ঠাকুর মশাই এসেছেন। দেবনাথ রায়চৌধুরী বড়ই ভালো মানুষ। জমিদার বলে যে অহংকার থাকে তার লেশ মাত্র নেই তার মধ্যে। আমি একটু লজ্জিত স্বরেই বললাম, আহা, এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। আমি শুধু আজকের দিনটা এই আশ্রয়ের জন্য এসছি। এমন সময় জমিদার গিন্নি নিজে এসে আমায় প্রণাম করে আমার পা ধুইয়ে দিতে লাগলেন। আমি একটু অস্বস্তি বোধ করতে লাগলাম। আসলে তোমরা তো জানোই আমি এই সবে ঠিক অভ্যস্ত নই। এইসব পাওয়ার আশায় তো আর সাধক হইনি। আমার একদিন থাকার কথা শুনে দেবনাথ রায়চৌধুরী বললেন, না না ঠাকুর মশাই, এ কথা বলবেন না। পুজোর সময় আমার ভিটেতে আপনার আগমন হয়েছে,
পুজো না কাটিয়ে যাওয়ার কথা বলবেন না ঠাকুরমশাই। আপনার কোনো অসুবিধে হবে না, কথা দিলাম। আমি বললাম, আরে না না, অসুবিধে নয়, আমি বেশি দিন এক জায়গায় থাকি না, আর আমায় নিয়ে এত ব্যস্ত হবেন না। না না ঠাকুরমশাই, এটি আমার একান্ত অনুরোধ বলতে পারেন। পুজোর সময় আপনি চলে গেলে বাড়ির বড় অকল্যাণ হবে, আর আমিও ভীষণ দুঃখিত হব। এত জোড়াজুড়িতে আমি বলতে বাধ্য হলাম, আচ্ছা সে দেখা যাবে কোন। দেবনাথ রায়চৌধুরী বললেন, ধন্যবাদ ঠাকুরমশাই, অনেক ধন্যবাদ। আসুন, ভিতরে আসুন, আপনার ঘর খুলে দেওয়ার ব্যবস্থা করি। আমি বললাম, না দেবনাথ বাবু, ক্ষমা করবেন, আমি আপনার অন্দরে কোনো কক্ষে থাকব না। আপনার গৃহের পাশে যদি কোনো স্থান থাকে তবে আমি সেখানেই থাকব। কিন্তু ঠাকুরমশাই, জায়গা তো আছে, সে যে একেবারে কুঁড়ে ঘর, আপনি সেখানে থাকবেন কিভাবে? আমি বললাম, ওহে, আমি ভবঘুরে মানুষ, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমার থাকার জন্য মাথার উপর একটা ছাদই যথেষ্ট, বেশি কিছুর প্রয়োজন নেই। না না ঠাকুরমশাই, আপনি আমার অতিথি, ওই অবস্থায় আপনাকে রাখা আমার পক্ষে সম্ভব নয়। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি বলছি ওই ঘর পরিষ্কার ও মেরামত করতে। ততক্ষণ আপনি গৃহে চলুন, ভোজন গ্রহণ করুন। আমি আর কথা বাড়ালাম না, ভিতরে গেলাম। ভিতরে গিয়ে খাবারের আয়োজন সম্পূর্ণ হওয়ার আগে দেবনাথ রায়চৌধুরী আর আমি তামাক খাচ্ছি। বেশ ভালো তামাক, একেবারে কড়া ধাঁচের তামাক, বেশ ভালো লাগছিল। হঠাৎ একজন এসে খবর দিল, ভোজন প্রস্তুত। আমরা ভিতরে গেলাম। খাবারের আয়োজন দেখে তো আমি অবাক। এ যে পঞ্চব্যঞ্জন নয়, 56 ভোগ। এত খাবার দেখে যেন পেট আগেই ভরে গেল। আমি বললাম, কি করেছেন? এত খাবার, এত কিছু আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, আমি খুব স্বল্প আহার করি। তাও যা খেলাম তাতে পেট ভরে গেছে। খাওয়া দাওয়ার পর এক পত্তর তামাক সেবন করা হলো। ততক্ষণে ঘর প্রস্তুত হয়ে গেছে। জমিদার আমার থেকে আজ্ঞা নিয়ে কাছাড়ি বাড়ি গেছে। আমিও সেই সময়টা একটু আরাম করে নিলাম। রাতে আমায় ভোজনের কথা জিজ্ঞেস করতে আমি জানিয়ে দিলাম, আমি শুধু দুধ খাবো, অন্য কিছু খাওয়ার জায়গা নেই। আসলে খাদ্যের প্রতি লোভ আমার কোনোদিনই ছিল না, আর জমিদার বাড়িতে আশ্রয় পেয়েছি বলে যে চব্যচস্য খাবো সেই ইচ্ছেও ছিল না। যদি খাওয়ার জন্যই এত কিছু হতো তাহলে আমার বাড়ির অবস্থা কেমন তা তো তোমাদের আগেই জানিয়েছি। খাদ্য অভাব হতো না আমার। সে যাই হোক, রাতে একজন এসে এক জাম বাটি দুধ দিয়ে গেল। আমি তো অবাক। আসলে আতিথিয়তায় কোনো ত্রুটি রাখেননি দেবনাথ রায়চৌধুরী। এইভাবেই বেশ 2-1 দিন কাটল। সারাদিন জমিদার বাবুর সাথে আড্ডা, তামাক সেবন, আর কখনো কখনো গ্রামের সৌন্দর্য দর্শনে বেরিয়ে পড়া। এর মাঝেই কিছু গ্রামবাসী এসে দেখা করে যায়। কেউ কেউ আসে নিজের সমস্যার সমাধান খুঁজতে। দেবনাথ বেশি কাউকে আমার কাছে আসতে দিতেন না, পাছে আমি বিরক্ত হই। কিছুদিনের মধ্যেই শুরু হলো পুজোর আয়োজন। পুরো জমিদার বাড়ি তখন পুজোর সাজে সেজে উঠেছে। কত মানুষের আনাগোনা, কত কর্মব্যস্ততা। মায়ের মূর্তি সেজে উঠেছে স্বর্ণ অলংকারে। আহা, কি সুন্দর লাগছে মায়ের মুখখানি, স্নেহ মমতায় পরিপূর্ণ,
বলে রাখি, জমিদার বাড়ির মূর্তি কিন্তু বিসর্জন হয় না, অষ্টধাতুর দেবী মূর্তি। আর জমিদার বাড়ির পুরোহিত কিন্তু কুলো পুরোহিত, যাকে বলে বংশানুক্রমে এরাই মায়ের সেবা করে। মহালয়া পেরিয়ে গেছে, আর মাত্র 5 দিন বাকি পুজো। আমি মনে মনে ভাবছিলাম, এত সুন্দর পরিবার সচরাচর দেখা যায় না। সেই দিন রাত্রে আমি আর জমিদার দেবনাথ রায়চৌধুরী বসে তামাক খাচ্ছি। হঠাৎ নায়েব মশাই এসে জানান, কর্তা, বড় বিপদ হয়ে গেছে। আমি আর দেবনাথ নড়ে চড়ে বসলাম। নায়েব মশাই জানান, পর পর 2 দিন গ্রামের 2 জন মানুষ নিখোঁজ হয়েছে। এই কথা শুনে দেবনাথ রায়চৌধুরী বললেন, তাকে আগে কেন জানানো হয়নি এইসব। দেবনাথ একজন ভালো জমিদার, যার নিজের প্রজাদের প্রতি চিন্তা আছে। নায়েব বললেন, কিছু গ্রামবাসী এসেছিল, কিন্তু বিপদের আঁচ করতে না পারায় তাদের ফিরিয়ে দেওয়া হয়। এই কথা শুনে দেবনাথ রায়চৌধুরী তো আগ্নেয়গিরির ন্যায় ফেটে পড়লেন। সেই দিন তাকে দেখে বোঝা যায় জমিদারের দাপট কেমন হয়। দেবনাথ স্থির করলেন এক্ষুনি গ্রামে যাওয়ার। আমি বললাম, যদি আপত্তি না থাকে তাহলে আমিও আপনার সাথে যেতে চাই। এতে আপত্তির কি আছে ঠাকুরমশাই, আপনি থাকলে তো ভালোই হয়। তারপর নায়েব মশাই, আমি, জমিদার দেবনাথ রায়চৌধুরী আর কিছু লেঠেল নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামে গিয়ে যতটুকু জানতে পারলাম সেটা কিছুটা এই যে, যারা 2 জন নিখোঁজ হয়েছে তারা 2 জনই রাতে কোনো কর্মসূত্রে বাইরে এসেছিল। প্রথমবার কোনো শব্দ না পাওয়া গেলেও দ্বিতীয়বার এক প্রচণ্ড আর্তনাদ শোনা যায়, কিন্তু কিছুই দেখা যায় না। জমিদার কিছুই বুঝতে পারলেন না, কিন্তু ঘটনাস্থলে আসার পরেই আমার মনে সেই বিপদ ধ্বনি আবার বেজে উঠেছে। আর আমার অনুভূতি সচরাচর ভুল হয় না। দেবনাথ লেঠেলদের আদেশ দেন, খুঁজে দেখবার। আমি বাধা দিয়ে বললাম, না, এখন খুঁজতে যাওয়াটা কোনো কাজের কাজ হবে না, এতে বিপদ বাড়বে বই কমবে না। কেন ঠাকুরমশাই, আপনি কি কোনো বিপদের আন্দাজ করছেন? আপনাকে আমি পরে সবটা খুলে বলবো, কিন্তু এখন যেমন বলছি সেরম করুন। গ্রামের কেউ যেন কোনো কাজ বা কারুর ডাকে ঘরের বাইরে না আসে, আর তুলসীতলায় সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখবে, কেমন? গ্রামের মানুষদের দেখেই বোঝা যাচ্ছে তারা বেশ ভয় পেয়েছে। এই বলে আমি আর দেবনাথ জমিদার বাড়িতে ফিরে এলাম। দেবনাথ আমার উপর ভরসা করে আর কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু দুশ্চিন্তা তার মনে রয়েই গেল। কিন্তু পরের দিন সকালে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। যারা নিখোঁজ হয়েছিল পাওয়া গেল তাদের দেহ। গ্রামের শ্মশানে পাওয়া যায় তাদের দেহ। কি ভয়ঙ্কর সেই দেহের অবস্থা! কেউ যেন নিজের আক্রোশ চরিতার্থ করেছে ওই দেহগুলির ওপর। শরীর ক্ষত বিক্ষত, পুরো শরীরে ধারালো নখের আঘাত, শরীরের প্রতিটি হাড় 2 টুকরো হয়ে গেছে, খুবলে নিয়েছে শরীরের মাংস, আর মুন্ডুটা ছিঁড়ে ফেলে দিয়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে রক্ত আর পচা মাংসের গন্ধ। কি ভয়ানক সেই দৃশ্য! এই দৃশ্য দেখে গ্রামের প্রত্যেকে ভয় কাঁপতে শুরু করেছে।
জমিদার দেবনাথ রায়চৌধুরীও ভয়ার্ত কণ্ঠে আমায় জিজ্ঞেস করলেন, এসব কি ঠাকুরমশাই? এ যে কোনো সাধারণ মানুষের কাজ নয়। আমি বললাম, এই জন্যই আমি কাল বারণ করেছিলাম লেঠেলদের পাঠাতে। খুব বড় বিপদ আপনার এই গ্রামে জমিদার মশাই। ঠাকুরমশাই, বাঁচান ঠাকুরমশাই, একমাত্র আপনি পারেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। আমি আমার প্রাণের চিন্তা করি না, কিন্তু এই নিরীহ গ্রামবাসীদের আপনি উদ্ধার করুন। এইসব বলার দরকার নেই জমিদার মশাই। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই বিপদ থেকে উদ্ধার করার। এতদূর একটানা বলে তারানাথ একটু থামলেন। এটা নতুন কিছু নয়, প্রত্যেকবারই তারানাথ গল্পের মাঝে একটু থামেন বাকি গল্পটা গুছিয়ে নেওয়ার জন্য। তারানাথ একটা সিগারেট বার করে ধরালেন। আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, এবার কি? আবার আপনি যজ্ঞের মাধ্যমে সেই শয়তানের বিনাশ করলেন, এই তো? তারানাথ সিগারেটে একবার টান দিয়ে এক মুখ ধুঁয়ো ছেড়ে বললেন, সববার এত সহজ হয় না। আর আমি তো ভগবান নই, আমার শক্তিও সীমাবদ্ধ। এখানে অনেক কিছু বাকি আছে হে। আমি মজা করতে গিয়ে নিজেই বিপাকে পড়ে গেলাম। আমি বললাম, ও আচ্ছা বলুন তাহলে। তারানাথ সিগারেটের শেষ অংশটা নারকেলের মালায় গুঁজে বলল, দাঁড়াও, আগে আর এক পত্তর চা হোক, আমি বলে আসি। এর মানে আর কিছুই না। তারানাথ জানেন তিনি সামনে থাকলে আমি আর কিশোরী সিগারেট ধরাতে পারি না, তাই তিনি এই বাহানায় ঘরের ভিতরে গিয়ে আমাদের সুযোগ করে দেন। আসলে তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো হন না কেন, আমরা তাকে সম্মান করি, তাই তার সামনে সিগারেট ধরাই না। আমি আর কিশোরী সিগারেট ধরালাম। বৃষ্টি তখনও হয়ে চলেছে। কিছু শুকটান দিয়ে সিগারেটটা বাইরে ফেলে দিলাম। তারানাথ একেবারে চা নিয়ে এসেছেন। নাও নাও, চা নাও। তারানাথ চায়ে চুমুক দিয়ে বললেন, হ্যাঁ, যা বলছিলাম, এই ঘটনার পর জমিদার মশাই ও গ্রামের সকলে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে লাগল। পুজোর সেই আনন্দ যেন ভয়ে পরিণত হলো। কিন্তু এখনো আমি অন্ধকারে যে কে এই ঘটনা ঘটাচ্ছে। গ্রামের সবার মনে হতে লাগলো এই ঘটনা কোনো অপদেবতার কর্ম। কিন্তু আমি তো জানি অপদেবতা হঠাৎ কোনো কারণ ছাড়া এই জগতের মানুষের ক্ষতি করে না বা করার সাহস পায় না। এ কোনো পিশাচের কর্ম। কিন্তু চিন্তার ব্যাপার হলো, পিশাচ কখনো নিজে নিজে অন্ধকার জগতের বাইরে আসতে পারে না, যদি না কেউ তাদের আহ্বান জানায়। অপদেবতা বা অপদেবীদের যেমন আহ্বান করে তাদের দিয়ে নিজের কার্য সিদ্ধ করা যায়, তেমনি পিশাচ আহ্বানে শুধু মানুষের ক্ষতি সম্ভব। কারণ পিশাচ কোনো শক্তি বা আশীর্বাদ প্রদান করতে পারে না। যেমন ধরো, আমি মধুসুন্দরী দেবীকে আহ্বান করি, তার আশীর্বাদও লাভ করি, কিছু শক্তিও লাভ করেছি। এই দেবীও কিন্তু ভয়ঙ্কর অপশক্তি। যে সাধক তাকে আহ্বান করছে, তার বর্মে একটু ফাঁক পেলেই নিমেষের মধ্যে নিজের ভয়ঙ্কর রূপে বিনাশ করবে সেই সাধককে। কিন্তু সেটা তখনই হয় যখন দেবীর ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে কর্ম করানো হয়। আমি কখনোই দেবীর ওপর অধিকার লাভের চেষ্টা করিনি, তাই তার আশীর্বাদও পেয়েছি এবং তিনি অনেক ক্ষেত্রে আমায় রক্ষাও করে থাকেন। কিন্তু যে এই পিশাচকে জাগিয়েছে তার উদ্দেশ্য খুবই খারাপ।
আর সেই কাপালিকও খুব নিম্নমানের তন্ত্র সাধনা করে, যাতে মানুষের ভালো কম ক্ষতি বেশি হয়। আর সেটাই ছিল আমার চিন্তার বিষয়। আর আমি এতটা নিশ্চিতভাবে বলছি কারণ আমি সেই দিন শ্মশানের পিছনের জঙ্গলে ধুঁয়ো উঠতে দেখেছি। আর একটা কথা কি জানো তো, এইরূপ অপকর্ম যে স্থানে হয়, পশু পাখি সেই স্থান ত্যাগ করে। তোমরা তো শুনেছ, পশু পাখি আসন্ন বিপদ আগেই বুঝতে পারে। ঠিক সেইরূপ ওই স্থানে কোনো পশু পাখি নেই। সাধারণত এইরূপ নির্জন স্থানে পশু পাখি থাকে। তখনই আমি নিশ্চিত হই ওখানে কেউ আছে। তখন সঠিক সময় নয়, তাই তাকে ধরবার চেষ্টাও করিনি। আসলে শত্রুকে কখনো কমজোর ভাবতে নেই। না জেনে এগিয়ে গেলে বিপদ বাড়ে বই কমে না। এই রকমের কাপালি সাধারণত প্রতিশোধ নেওয়ার জন্য অথবা কারুর কথায় অর্থের লোভে এমন কাজ করে থাকে। আমি তাই দেবনাথ রায়চৌধুরীর সাথে কথা বললাম, জানতে চাইলাম এমন কেউ আছে নাকি যে ওনার ওই গ্রামের ক্ষতি করতে পারে। কিন্তু উনি কিছুই বলতে পারলেন না। আমি গ্রামের মানুষের সাথেও কথা বললাম, কিন্তু কেউই কিছু বলতে পারল না। আমিও অন্ধকারেই রয়ে গেলাম। এই সব নিয়ে ভাবছি, এমন সময় হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি এলো। কিন্তু এই বৃষ্টি কোনো শুভ সংবাদ নয়। গ্রামের মানুষের সমূহ বিপদ। প্রদীপের আলো তাদের রক্ষা করত, কিন্তু এই বৃষ্টি আবার অন্ধকার ঘনিয়ে আনবে গ্রামবাসীদের জীবনে। সেই রাতে গ্রামবাসীদের কপালে কত বড় বিপদ অপেক্ষা করছে তা কেউ ভাবতেও পারেনি। আমি বিপদের আশঙ্কা করেই রাত নামার আগে কিছু জিনিস গুছিয়ে নিলাম। জমিদার দেবনাথ রায়চৌধুরীকে জানালাম আজ কেউ যেন কোনো কারণেও জমিদার বাড়ির বাইরে না যায়, কারণ আমি জমিদার বাড়ি বন্ধন করে দেব। আসলে কি বলতো, এই আক্রমণ যদি কোনো একজনের উপর হতো, খুব সহজেই আমি তাকে রক্ষা করতে পারতাম। এই পিশাচ যদি নিজের লক্ষ্য পূরণ না করতে পারে, তাহলে তার ক্ষোভ গিয়ে পড়ে ওই সাধকের উপর। সেই পিশাচ হত্যা করে সেই সাধককে খুব নির্মমভাবে। তখন সে কোনো বর্মের তোয়াক্কা করে না। শুধু সেই সাধকই রক্ষা পায় যারা পিশাচ সিদ্ধ, যারা জানে কিভাবে পিশাচকে বন্দী করা যায়। কারণ এদের বিনাশ করা অত সহজ নয়, এদের বন্দী করাই একমাত্র উপায়। কিন্তু এখানে সমস্যা, এই পিশাচ আক্রমণ করছে সমগ্র গ্রামে। আর এত বড় গ্রামকে বন্ধনে আবদ্ধ করা সম্ভব নয়। তাতে বন্ধনের ক্ষমতা খুবই কম হয়। তাই আমি বন্ধন করলাম জমিদার বাড়িকে, আর গ্রামবাসীদের বাঁচাতে আমি নিজে এগিয়ে গেলাম। আমি স্থির করলাম আর অপেক্ষা করা যাবে না, কারণ আজ ওই সাধক বড় সুযোগ পেয়েছে। সমগ্র গ্রাম আজ অসুরক্ষিত। আজ ওই পিশাচ একাধিক শিকার করবে। আমিও স্থির করলাম আজ এই পিশাচকে আটকাতেই হবে, না হলে সমগ্র গ্রাম শ্মশানে পরিণত হবে। আমি জমিদার মশাইকে বাড়ির কাউকে বেরোতে না দিতে জানিয়ে আমি বেরিয়ে পড়লাম। দেবনাথ অবশ্য আমায় জিজ্ঞেস করলেন কেন, আমি কোথায় যাচ্ছি। আমার সাথেও যেতে চাইলেন, কিন্তু আমি বললাম এখন কিছু জিজ্ঞেস করবেন না, আগে কাজ শেষ হোক, তারপর সব জানাবো। আমার সাথে লেঠেল পাঠাতে চাইলেন, আমি না করলাম। আমার একা যাওয়াটাই শ্রেয়। এই বলে আমি বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে।
আজ আমি মুখোমুখি হব ওই কাপালিকে। রাত নেমেছে। আমি শ্মশানে প্রবেশ করলাম, আর ডান দিকে তাকাতেই দেখতে পেলাম আগুনের শিখা। সেই দিকে লক্ষ্য করে এগিয়ে গেলাম। একটু কাছে যেতেই চোখে পড়ল কালো বস্ত্র পরে এক সাধক ছোট্ট একটা আস্তানা বানিয়ে যজ্ঞে বসে আছে, আর পাঠ করছে পিশাচ জাগরণী মন্ত্র। তার মুখের অভিব্যক্তি প্রকাশ করছে কতটা পৈশাচিক কর্মে সে মত্ত। আমি জমিদার বাড়ি থেকে বের হওয়ার আগে দেহবন্ধন করে নিয়েছিলাম। আমি আড়াল থেকে বেরিয়ে এলাম, কিন্তু অবাক কাণ্ড, আমায় দেখে সেই কাপালিক বিন্দুমাত্র আশ্চর্য হলো না। মন্ত্রপাঠ থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এসো 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 তারানা, তোমারই অপেক্ষায় ছিলাম। আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমায় চিনলেন কিভাবে, আর কেন এই নিরীহ গ্রামবাসীদের ওপর আক্রমণ করছেন? কি উদ্দেশ্য আপনার? আমি কারোর কথার জবাব দিতে বাধ্য নই। কিন্তু আপনার এই উদ্দেশ্য কোনোভাবেই আমি সফল হতে দেব না। এক্ষুনি বন্ধ করুন আপনার এই মৃত্যুলীলা। সেই কাপালিক হেসে উঠল, আর তার পিছনের অন্ধকার থেকে বেরিয়ে আসতে লাগলো এক কালো দৈত্যমান পিশাচ। পুরো বাতাসে পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল। কি বীভৎস দেখতে সেই পিশাচ! চোখ ভাঁটার মতো জ্বলছে, মুখের দুপাশ দিয়ে বেরিয়ে আছে সদন্ত, পুরো শরীর যেন কালো অন্ধকারে ঢাকা। ঝুলন্ত দুটো হাতে বড় বড় নখ, তার উচ্চতা প্রায় 10 ফুটেরও বেশি, আর মুখের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। এক্ষুনি সে ভক্ষণ করেছে কোনো বন্য প্রাণীকে। আমি আমার জীবনে এত ভয়ঙ্কর আর বিশাল পিশাচ আগে দেখি। সেই কাপালিক আজ্ঞা দিতেই সেই পিশাচ ছুটে যেতে যায় গ্রামের দিকে, কিন্তু 2-3 হাত যেতেই সজোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে একটি গাছের ওপর। তার শরীরের ধাক্কায় গাছটি ভেঙে পড়ে। আসলে আমি এসেই এই জায়গা বন্ধন করে দিয়েছিলাম, কারণ আমি জানি এই পিশাচ আমার ক্ষতি করতে পারবে না, কিন্তু এগিয়ে যাবে গ্রামের দিকে। তাই আমি আগেই জায়গাটি বন্ধন করে দিই, যাতে এই পিশাচ বাইরে না যেতে পারে। এই দেখে ওই কাপালিক নিজের জ্বলন্ত দৃষ্টি আমার দিকে ফেলে উঠে দাঁড়ায়, আর নিজের কুণ্ডলী থেকে জল নিয়ে মন্ত্র পাঠ করতে শুরু করে। এই মন্ত্রের মাধ্যমে সে চেষ্টা করে বন্ধন ভাঙবার, কিন্তু এত সহজে তা সম্ভব নয়। আমি সেই সময় পাঠ করতে শুরু করলাম পিশাচ বন্ধনী মন্ত্র, কিন্তু কাপালিকের মন্ত্র পাঠ বিফলে গেল না। আমার বর্ম আর সেই জায়গার বন্ধন দুটোতেই ফাটল দেখা দিল। সর্বনাশ! আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এ কোনো সাধারণ কাপালিক নয়, এ পিশাচ সিদ্ধ অতীব শক্তির অধিকারী। সেই পিশাচ এবার তেড়ে এলো আমার দিকে, কিন্তু আমিও পিশাচ বন্ধনী মন্ত্র সম্পূর্ণ করলাম। কিন্তু এ কি, পিশাচ বন্ধনী মন্ত্র যে কোনো কাজ করছে না। আসলে সেই কাপালিক নিজের শক্তি দ্বারা আগেই রক্ষা করছে ওই পিশাচকে। সেই পিশাচ ক্রমাগত চেষ্টা করছে আমায় আঘাত করা। আর কিছু সময় মাত্র, তারপরেই দেহবন্ধন নিষ্ক্রিয় করে
হত্যা করবে এই পিশাচ আমায়। আমি বুঝতে পারলাম আমার আর কিছুই করার নেই আসন্ন মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া। আমার শক্তি এই কাপালিকের তুলনায় অনেক কম। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? কিভাবে রক্ষা পেলেন আপনি? এরপর যা হলো তা আমি কল্পনাও করতে পারিনি। আমি আমার মৃত্যুকে মেনেই নিয়েছিলাম। চোখ বন্ধ করে মনে মনে মধুসুন্দরী দেবীর আরাধনা করতে থাকি। এমন সময় হঠাৎ সেই মিষ্টি গন্ধ নাকে এলো, ঠিক যেমন মধুসুন্দরী দেবীর আবির্ভাবে পাওয়া যায়। আমি চোখ খুলতেই যা দেখলাম তা আমার কল্পনাতীত। তোমরা তো জানো আমি মধুসুন্দরী দেবীকে প্রেমিকা রূপে আহ্বান করি, কিন্তু চোখ খুলে আমি যে রূপ দর্শন করি তা ভাষায় প্রকাশ করা বড্ড কঠিন। সেই পিশাচ কি ভয়ঙ্কর, তার 3 গুণ বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন মধুসুন্দরী দেবী। চোখ রক্তবর্ণ, উন্মুক্ত শরীর, গলায় মুন্ডমালা, রক্ত পিপাসু মুখমণ্ডল, হাতে রক্ত স্নানিত খাড়া, শরীরের চামড়া পচা, মুখের চামড়া পচে জায়গায় জায়গায় খসে গেছে। উফ, কিছু সময়ের জন্য আমার নিজের বুক কেঁপে উঠেছিল। যতটা ভাবতে পারছো তার অনেক বেশি ভয়ঙ্কর সেই রূপ। মুহূর্তে দেবী চিৎকার করে ওঠে আর বিনাশ করে ওই পিশাচে। আমার চোখের সামনে দেবী শুষে নিতে থাকে ওই পিশাচকে, আর তারপরেই ওই কাপালিককে তুলে 2 হাতে শরীরটাকে দুমড়াতে মুচড়াতে শুরু করেন, আর 2 হাত দিয়ে ছিঁড়ে ফেলেন ওই কাপালিকের ধড় আর মুন্ডু। চারিদিকে ছড়িয়ে পড়েছে রক্ত। কি বীভৎস সেই দৃশ্য! সব শেষে আমি প্রণাম জানাই দেবীকে। ধীরে ধীরে দেবী ফিরে আসেন আমার পরিচিত রূপে এবং আমায় আশীর্বাদ করেন এবং চলে যান নিজের জগতে। আসলে মধুসুন্দরী দেবী আমায় আগেই আশীর্বাদ করেছিলেন, যখন আমি বিপদে পড়ব উনি আসবেন আমায় রক্ষা করতে। সকালের আলো ফুটতেই জমিদার দেবনাথ রায়চৌধুরী ও গ্রামের মানুষেরা শ্মশানে পৌঁছয়। এসে এই দৃশ্য দেখে সবাই হতবাক, কিন্তু এক বৃদ্ধ গ্রামবাসী ওই কাপালিককে চিনতে পারে। এই কাপালিক অন্য কেউ নয়, গ্রামেরই একজন। জমিদার দেবনাথ রায়চৌধুরীর পিতা শ্রী শিবনাথ রায়চৌধুরী তন্ত্র সাধনা ও নরবলি দেওয়ার চেষ্টার অপরাধে ওই কাপালিককে মুখে কালি লেপে বার করে দেন এই গ্রাম থেকে। আর সেই অপমানের প্রতিশোধ নিতেই এই কাপালিক ফিরে আসে এই গ্রামে। জমিদার দেবনাথ রায়চৌধুরী বললেন, ধন্যবাদ ঠাকুরমশাই, আজ আপনি না থাকলে যে কি হতো তা কল্পনার বাইরে। এরপর সব বিপদ কেটে যাওয়ায় গ্রামের মানুষ আবার ফিরে যায় পুজোর আনন্দে। এরপর জমিদার বাড়িতে খুব ভালোভাবে পুজো কাটিয়ে জমিদার দেবনাথ রায়চৌধুরীকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে পড়লাম আবার অজানার উদ্দেশ্যে, জীবনের আরো অভিজ্ঞতার সাক্ষী হতে। তাহলে কেমন লাগলো এই গল্প? না, আমি কিশোরী আর বিভূতিকে জিজ্ঞেস করিনি, ওরা তো এমনিও এইসব বিশ্বাস করে না। তোমাদের কেমন লাগলো? তোমরা তো আমার গল্প শোনো, কিন্তু আমি জানতে পারি না তোমরা কে কোথা থেকে শুনছো। এইবার কিন্তু জানিও। আর কি
ওই সাবস্ক্রাইব, হ্যাঁ ওটা করে নাও। তাহলে কিশোরী আর বিভূতি এলে আবার শোনাবো এক নতুন গল্প। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন।